মোটামুটি বেশ কিছুদিন পরেই কিন্তু রিয়েলমির নতুন একটা স্মার্টফোন লঞ্চ হলো, সেটা হচ্ছে রিয়েলমি নার্জো 70 টার্বো। তো যারা অ্যারাউন্ড 25,000 টাকা রেঞ্জের আশেপাশে একটা গেমিং ফোকাস ফোন খুঁজছেন, সো তাদেরকে বলবো যে এই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে হয়তো আপনার জন্য এই ফোনটি বেস্ট একটা ডিল হলেও হতে পারে। সর্বপ্রথমে প্রাইজের কথা বলে, এই ফোনটি এখন লাইট টেলিকমে অ্যাভেলেবেল রয়েছে। সো থ্যাঙ্কস জানাতে চাই তাদেরকে আমাদেরকে এই ফোনটি রিভিউ করতে সাহায্য করার জন্য। তাদের কাছে এটির 6128 জিবি ভেরিয়েন্টটা পাচ্ছেন আপনারা 25,500 টাকায়, এবং 8128 জিবি ভেরিয়েন্টটা পাচ্ছেন 26,500 টাকায়। তো আমরা মোটামুটি বেশ কিছুদিন এটা ব্যবহার করার পরে ভালো খারাপ কিছু দিক বের হয়েছে, যার জন্য হয়তো আপনি এটা কিনতেও পারেন, আবার হয়তো নাও কিনতে পারেন। সো এই ডিসিশনটা আপনাকে কনফার্ম হতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকতে হবে, এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, বক্স কন্টেন্ট হিসেবে আপনারা একটা সিলিকন কেস পেয়ে যাবেন, যেটা কিন্তু বেশ কিছুদিন ব্যবহারের পরে হলুদ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। এছাড়াও পেয়ে যাবেন সিম ইজেক্টর টুল, তার সাথে হচ্ছে একটা 45 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার, এবং তার সাথে কেবল এবং কিছু ইউজার ম্যানুয়াল। 7.6 mm থিকনেস, তার সাথে 185 গ্রাম ওজনের এই ফোনটি আপনার হাতে নিলে সর্বপ্রথমে আপনার যে হ্যান্ডফিলটা হবে সেটা হচ্ছে এর এজগুলো কিন্তু একটু বেশি শার্প, যেটা মোটামুটি ভালোই হাতে লাগে। বক্সি শেপের এবং টোটালি কিন্তু পলিকার্বনেট বা প্লাস্টিক দিয়ে বানানো, বিল্ড কোয়ালিটিতে একটু কস্ট কাটিং করা হয়েছে, বোঝাই যাচ্ছে। ফোনটির রাইট সাইডে ঠিকঠাক পজিশনের পাওয়ার বাটন এবং ভলিউম প্লাস মাইনাস, ওপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এছাড়াও কিন্তু 3.5 mm অডিও জ্যাক থাকছে। সো এই ব্যাপারটা কিন্তু গুড একটা ব্যাপার, যেহেতু এই ফোনটা একটা গেমিং ফোকাসড করে ফোন বানানো হয়েছে। তার সাথে এখানে এয়ার ব্লাস্টার থাকছে এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। নিচের দিকে হচ্ছে সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুইটা সিম ব্যবহার করতে পারবেন, টাইপ সি পোর্ট এবং ফাইনালি স্পিকার গ্রিল। ফোনটি বেশ কয়েকটা কালারে অ্যাভেলেবেল রয়েছে, আমাদেরটা একটু গ্রিন টাইপের, এবং এইখানে কিন্তু কালার শিফট হয়, জিনিসটা দেখতে ভালোই লাগে, এবং টোটালি ম্যাট হওয়ার কারণে কিন্তু হাতের যে স্মাজেস সেটা কিন্তু খুব একটা বেশি পড়ে না। ফোনটির সামনের দিকে আসলেই লক্ষ্য করবেন একটা 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস এইচডিআর সাপোর্টেড 120 হার্জের ওলেড প্যানেল, এবং 395 পিপিআই, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। সো এখানে এইচডিআর সাপোর্ট রয়েছে, এটা গুড একটা ব্যাপার। তার সাথে 600 নিটস, এইখানে আমার কাছে একটু কমতি মনে হয়েছে, যে ব্রাইটনেসটা আরেকটু বেটার দেওয়া যেত, অন্তত যদি 800 বা 1000-এর কাছাকাছি যাওয়া যেত তাহলে ভালো হতো। তবে সেক্ষেত্রে যদি আমরা ব্রাইটনেসের কথা বলি, ইনডোরে কোনো রকম প্রবলেম নেই, আউটডোরেও খুব একটা প্রবলেম নেই, তবে একদমই যদি সানলাইট হয় সেখানে কিছু কিছু জায়গায় ভিজিবিলিটি নিয়ে আপনার একটু ইস্যু হতে পারে। তার সাথে ফোনটিতে কিন্তু ডিসপ্লে ফিঙ্গার রয়েছে, যেটা কিন্তু আমার কাছে যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট মনে হয়েছে। যথেষ্ট বললে ভুল হবে আসলে, এই বাজেটের মধ্যে আমার কাছে কিন্তু মোটামুটি বেস্টের কাতারে বলবো আমি। এর ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং খুবই অ্যাকুরেট ছিল। তার সাথে ডিসপ্লের কালার এবং ভিউইং অ্যাঙ্গেল নিয়ে কথা বললে, কালারটা আমার কাছে আসলে ওলেড অনুযায়ী একদম পারফেক্ট পিওর কালার মনে হয়নি। এখানে কিছুটা আমার কাছে একটু ওয়াশড আউট টাইপের কালার লেগেছে। আমি একদম পারফেক্ট ওলেডের যেরকম একটা আউটপুট বলবো সেরকম একটা আউটপুট পাইনি। সো আমার কাছে কেন জানি না এই ডিসপ্লেতে একটু কমতি মনে হয়েছে কালারের। আদারওয়াইজ টাচ রেসপন্সিভ এবং ভিউইং অ্যাঙ্গেল সব কিছু মোটামুটি ঠিক ছিল। এইচডিআর কন্টেন্টও বেশ ঠিকঠাক মতোই প্লে করা যাচ্ছিল, কোনো রকম প্রবলেম নেই। বেজেল এরিয়াটা ওপরের নিচে মোটামুটি ভালোই রয়েছে, সিমেট্রিক্যাল বলা যাবে না। সো নিচের দিকটায় কিন্তু বেজেলের পরিমাণ একটু বেশি, ওপরের মতো যদি নিচের দিকটাও যদি কমতি থাকতো তাহলে কিন্তু মোটামুটি একটা সিমেট্রিক্যাল বা আরেকটু বেটার হতো। তার সাথে মাঝখানের পাঞ্চ হোলটা মোটামুটি ঠিকঠাকই রয়েছে, খুব বেশি বড় না আবার একদম ছোট তাও না। ফোনটিতে ওএস হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14, যেটা বেসড অন রিয়েলমি ইউআই 5.0। সো রিয়েলমি ইউআইটা মোটামুটি লাইট ওয়েট, খুব বেশি প্যারা নাই। তবে এই ফোনটিতে আমি মোটামুটি বেশ কিছু ব্লোটওয়্যার দেখেছি, মানে প্রি ইনস্টল অনেক গেমস, তার সাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনারা পাবেন, যেগুলো চাইলে আপনারা ইনস্টল করে দিতে পারেন, যেহেতু গ্লোবাল ভেরিয়েন্ট বা গ্লোবাল রম, সেক্ষেত্রে তেমন কোনো প্রবলেম নেই। তবে ক্যামেরা অ্যাপ থেকে শুরু করে কিছু কিছু জায়গায় আমি মোটামুটি একটু প্রবলেম দেখেছি। আই থিঙ্ক এগুলো আপডেটে ঠিক হয়ে যাবে। প্রবলেমগুলো খুব বেশি মেজর না, ছোটোখাটো প্রবলেম আর কি। যেমন হচ্ছে ক্যামেরা অ্যাপে অনেক সময় দেখেছি আমরা পোর্ট্রেটে ছবি তুলতে গেলে ছবিটা নর্মালভাবে আসছিল, পোর্ট্রেটটা কাজ করছিল না, এরকম প্রবলেম আমি দেখেছি। ফোনটিতে LPDDR4X র্যামের পাশাপাশি কিন্তু UFS 3.1 স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে। সো যার জন্য কিন্তু আমরা স্পোরও ভালো পেয়েছি, এবং তার সাথে ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন নিউজ, ওপেনিং ক্লোজিং, এগুলোর ক্ষেত্রেও বেশ ভালো একটা পারফরমেন্স পেয়েছি। সো আমি বলবো, আপনাদেরকে রেকমেন্ড করবো যে আপনারা 1000 টাকা ইনক্রিজ করে যদি এর 8GB ভেরিয়েন্টটা নেন, সেক্ষেত্রে কিন্তু আরও একটু ভালো পারফরমেন্স পাবেন এই ফোনটি থেকে। এবং এর পারফরমেন্সের সব থেকে বড় চমক দিয়েছে রিয়েলমি, যেখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 7300 এনার্জি চিপসেট। সো এটা বেসিক্যালি 7300-র একটু এখানে ওভারক্লক করা হয়েছে বা এখানে একটু কাজ করা হয়েছে। সো যার জন্য কিন্তু 7300 থেকে একটু আপনারা বেশি ভালো পারফরমেন্স পাবেন এই চিপসেটটি থেকে। সো যার জন্য আমরা কিন্তু মোটামুটি বেশ কয়েকটা গেম এখানে প্লে করেছি। যেমন প্রথমত এখানে আমরা পাবজি প্লে করেছি, যেখানে কিন্তু আপনারা স্মুথে 90 FPS পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন।
তবে এখানে আমি একটা জিনিস দেখেছি, সো যেটা হচ্ছে যে আপনি যদি এটার যেই জিটি মোড রয়েছে সেটা যদি এনেবল না করেন তাহলে কিন্তু 60 to 70-র মধ্যেই লক থাকছিল। বাট আপনি যদি জিটি মোডটা অন করেন এবং সেখানে আপনার পাবজি সেটিংও যদি স্মুথ এবং এক্সট্রিম প্লাস থাকে তাহলে কিন্তু আপনি 90 এফপিএসের সাপোর্ট পাবেন, এবং সেটা মোটামুটি কনস্ট্যান্ট 88 থেকে 90 এফপিএসের মধ্যেই থাকছিল। এবং আমরা কিন্তু দীর্ঘক্ষণ গেম প্লে করেছি এটাতে, সো সেক্ষেত্রে পারফরমেন্স ড্রপ বা এফপিএস ড্রপ কিন্তু খুব একটা আমরা দেখিনি। এবং সব থেকে যেটা ভালো লেগেছে যে এই ফোনটা কিন্তু খুব বেশি গরম হয় না, ফোনটা বেশ ভালো ব্যালেন্স একটা পারফরমেন্স দিচ্ছিল। মোটামুটি অনেকক্ষণ গেমিং করে আমরা একদম ওভার হিটিং টাইপের হিট কিন্তু এই ফোনটি থেকে দেখিনি। এবং গ্রাফিক্স আউটপুটও বেশ ভালো পাচ্ছিলাম এই ফোনটি থেকে। তার সাথে সাথে আমরা কিন্তু এখানে অ্যাসফল্ট 9 খেলেছি, সেখানেও কিন্তু 60 এফপিএসে একদম সব সেটিং কিন্তু এক্সট্রিম করে দিও আমরা বেশ ভালো একটা গ্রাফিক্স আউটপুট এবং ভালো একটা মোশন ব্লার পাচ্ছিলাম, এবং তার সাথে ভালো একটা পারফরমেন্স পাচ্ছিলাম। এছাড়াও আমরা পেস খেলে দেখেছি, সেখানে কিন্তু আমরা লং টাইম প্লে করেও তেমন একটা ল্যাগ বা শাটারিংয়ের দেখা এই ফোনটি থেকে পাইনি। তার সাথে সাথে এই ফোনটিতে আন্তর্জাতিক স্কোর কিন্তু 6 লাখের ওপরে এসেছে। সো সব কিছু মিলিয়ে কিন্তু এটা বেশ ভালো একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, সেটা কিন্তু আমরা ইউজ করেই বুঝেছি। এবং তার সাথে ইউএফএস 3.1 স্টোরেজ থাকার কারণে কিন্তু অ্যারাউন্ড 77,000 সামথিংয়ের একটা স্কোর আসছিল এর স্টোরেজ টাইপে। তো ওভারঅল এখানে কিন্তু মোটামুটি ভালো কোয়ালিটির স্টোরেজ টাইপ এবং তার সাথে ভালো প্রসেসর দিয়ে এখানে বাজিমাত করে দিয়েছে রিয়েলমি। এই বাজেট রেঞ্জের মধ্যে একদম একটা গেমিং সেন্ট্রিক বা গেমিং ফোকাসড একটা ফোন বলা যায় এই ফোনটিকে। এবং তার সাথে এইটাকে পাওয়ার করার জন্য কিন্তু 5000 mAh এর ব্যাটারি ব্যবহার করেছে রিয়েলমি। সো যেটা আমরা যদি রেগুলার ইউজ করি সেখানে কিন্তু আমরা 1.5 দিনের প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে, বেশ ভালো একটা অপটিমাইজ ব্যাটারি। এবং তার সাথে যদি আমরা একটু হেভি ইউজ করি, ক্যামেরা ব্যবহার করেছি, গেমিং করেছি, তার সাথে ব্রাউজিং করেছি, সো মোটামুটি একটু হেভি ইউজ করলে আমরা অ্যারাউন্ড 7 ঘন্টার কাছাকাছি কিন্তু স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম এই ফোনটি থেকে। এবং তার সাথে 44 ওয়াটের সুপার ভোক চার্জার ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু খুব ফাস্টলি এটাকে আবার চার্জও করে দিচ্ছিল। ও বাই দ্য ওয়ে, তার সাথে তো ডুয়েল স্টেরিও স্পিকারের এক্সপিরিয়েন্সের কথা বলাই হয়নি। সো এটাতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে এবং যেটা মোটামুটি বেশ ভালো লাউড রয়েছে। তবে ডিটেলের পরিমাণে একটু ঘাটতি আমি বলবো, একদম ফুল সাউন্ডে কিছুটা ডিস্টরশন আমার কাছে মনে হয়েছে। সাউন্ডটা যদি আরেকটু ক্যাপ করে যদি একটা ভালো এখানে মিক্স করা যেত তাহলে একটু বেটার হতো, বাট একেবারেও খারাপ না, ডুয়েল স্টেরিও হিসেবে ওকে বলা যায়। ফোনটির পেছনের দিকে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, এখানে 3টা থাকলেও রয়েছে ডুয়েল, একটা কিসের জন্য দিয়েছে আমি আদৌ জানি না। এবং রয়েছে ফ্ল্যাশ, সো মোটামুটি একটা 4 কোনা বক্সের মতো এখানে ক্যামেরা শেপ ব্যবহার করা হয়েছে। সো যাই হোক, ক্যামেরা সেটআপের কথা বললে মেইন ক্যামেরাটি রয়েছে 50 মেগাপিক্সেল, যেটা 1.8 অ্যাপারচারে 27 mm ওয়াইড, এবং রয়েছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। সো ডেপথ সেন্সরও বাদ, শুধুমাত্র একটা সেন্সর নিয়ে আমরা কথা বলি। প্রথমত আমরা যদি একদম ডে লাইট এবং সানলাইট সিচুয়েশনের কথা বলি, সেখানে ছবির কালারটা খুব একটা আমরা ভিভিড বা ওভার কালার দেখিনি, মোটামুটি ব্যালেন্স একটা কালার আউটপুট দিচ্ছিল এবং ডিটেলের পরিমাণও মোটামুটি ঠিক ছিল। তবে আমার কাছে মনে হয়েছে যে যেগুলো ওয়াইড ভিউয়ের ছবিগুলো রয়েছে সেখানে ডিটেলটা আরেকটু বেটার করা যেতে পারতো বা আরেকটু বেটার করার দরকার ছিল, যেহেতু প্রাইস রেঞ্জটা অ্যারাউন্ড 25,000-এর আশেপাশে। সো ওই জায়গা থেকে আমি বলবো যে ডিটেলের কিছুটা ঘাটতি এর ক্যামেরাতে রয়েছে অবশ্যই। এবং ওভারঅল যদি আমরা ডাইনামিক রেঞ্জের কথা বলি, সেখানেও আমার কাছে মনে হয়েছে কিছুটা ঘাটতি রয়েছে এই ফোনের ক্যামেরাতে। আদারওয়াইজ যদি আপনারা নর্মাল ইউজার হয়ে থাকেন সেক্ষেত্রে এটা থেকে ডে লাইটে আপনারা যে ছবি আউটপুট পাবেন সেটা কিন্তু একদম অপছন্দ করার মতো না। তবে আমার কাছে যেটা বাজে লেগেছে সেটা হচ্ছে প্রসেসিং, অনেক সময় ধরে প্রসেস করে এবং এমনও দেখেছি একটা ছবি 2-3 বার করে কালার চেঞ্জ হয়ে দেন ফাইনালি একটা প্রসেস হয়ে আসে। আদারওয়াইজ যদি আপনি একটা নর্মাল ইউজার হয়ে থাকেন, খুব বেশি ডিটেইলে না যান, তাহলে ছবিগুলো আপনার কাছে মোটামুটি ভালোই লাগবে, খুব একটা খারাপ না। এবং ফ্রন্ট ক্যামেরার দিকেও আমি বলবো যে মোটামুটি ভালোই ছবি দেয়, একেবারেও খারাপ না। তবে বাজেট রেঞ্জ অনুযায়ী বিবেচনা করলে এই বাজেটে এর থেকে বেটার ক্যামেরা ফোন অবশ্যই রয়েছে, যেমন স্যামসাংয়ের M35-এর কথা যদি আমরা বলি, ওইটা কিন্তু আরও কম প্রাইসে পাওয়া যাচ্ছে। সো সেইখানে অ্যারাউন্ড 22,000 টাকা সামথিংয়ে পাওয়া যাচ্ছে। সো ওইটার ক্যামেরা কিন্তু এটার থেকে অনেকটাই বেটার। এবং যদি আমরা পোর্ট্রেটে আসি, সো পোর্ট্রেটে আসলে মোটামুটি এজ ডিটেকশন কিছু কিছু সিনারিওতে ঠিকঠাক রাখতে পারছিল, আবার কিছু কিছু জায়গায় মিসম্যাচ করছিল বেশ ভালোই। ফ্রন্ট এবং ব্যাকের পারফরমেন্স মোটামুটি সেমই বলবো। তবে পোর্ট্রেট মোডে কিন্তু অন্যান্য যেসব ফোনগুলো রয়েছে মাঝে মাঝেই প্রচুর স্মুথ করে দেয়, বাট এইটার পোর্ট্রেটে আমি ফেস খুব একটা স্মুথ করতে দেখিনি, মোটামুটি ডিটেল ধরে রাখতে পারছিল। তবে বরাবরের মতোই রিয়েলমির যে একটা ফেসকে একটু উজ্জ্বল টাইপের, একটু মেকআপ টাইপের করার, সেটা কিন্তু প্রত্যেকটা ছবিতে আপনারা পাবেন। ফাইনালি কথা বলা যাক ভিডিও নিয়ে। এর পেছনের ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS এবং 1080p 60 FPS এ ভিডিও করতে পারবেন। তবে 1080p 60 FPS এর ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লেগেছে এবং সেখানে কালারটাও কিন্তু খুব বেশি বুস্টেড আমরা দেখি নাই, মোটামুটি ন্যাচারাল কালারই আউটপুট দিচ্ছিল এবং তার সাথে লাইট ম্যানেজটা বেশ ভালোই করতে পারছিল। খুব বেশি এক্সট্রা কিছু না বললেও একদম ফালানোর মতো না অবশ্যই। এবং যদি 4K 30 FPS এর কথা বলি, সেখানে মোটামুটি দিচ্ছিল ভালোই আউটপুট।
তবে হচ্ছে 4K 30 FPS করলে আপনি হেঁটে চলে খুব একটা ভালো রেজাল্ট পাবেন না। আপনাকে মোটামুটি ট্রাইপডে ফিক্সড একটা জায়গায় রেখে ভিডিও করতে হবে, তাহলে মোটামুটি ভালো একটা আউটপুট পাবেন। এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30 FPS ভিডিও করতে পারবেন। এবং যদি ভিডিওর কথা বলি, খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। ডিটেলও মোটামুটি ভালো ছিল, তবে কালার ম্যানেজে গিয়ে হিমশিম খাচ্ছিল। ওভারলাইট যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ওভারব্লোন করে দিচ্ছিল বা খুব বেশি ব্রাইট করে দিচ্ছিল, লাইটটা খুব একটা ভালো ম্যানেজ করতে পারছিল না। তো ক্যামেরার কথা যদি আমরা ওভারঅল এখানে বলি, সো সেই ক্ষেত্রে আমি বলবো যে ক্যামেরাতে অবশ্যই কমতি রয়েছে, তবে হচ্ছে যেহেতু এটা গেমিং সেন্ট্রিক ফোন বা গেমারদেরকে টার্গেট করে বানানো হয়েছে, ওই জায়গায় হচ্ছে ক্যামেরা এটা আমি বলবো যে ওকে রয়েছে। কারণ যারা গেমার রয়েছে তারা কিন্তু ক্যামেরা বা অন্যান্য দিকে এত খেয়াল রাখে না, তারা মোটামুটি পারফরমেন্সের দিকেই খেয়াল রাখে। সো ওই জায়গা থেকে ওকে বলবো আমি। তো শেষ দিকে এসে আমরা আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলি, যেমন এটাতে IP65 এর রেটিং রয়েছে। সো এখানে IP68 থাকলে হয়তো আরেকটু বেটার হতো। সো IP65 রয়েছে এবং তার সাথে ব্লুটুথ এখানে 5.4 এর ব্যাপার রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে, ডুয়াল ব্যান্ড, সো মোটামুটি এগুলো সব কিছু সাপোর্টই পেয়ে যাবেন এটাতে। এছাড়াও কিন্তু এখানে আপনারা ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট পেয়ে যাবেন এবং তার সাথে সামনে যদি চান আপনারা জিক্যাম বা LMC টাইপের যে ক্যামেরা অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো ইজিলি ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে। সব কিছু শেষে এসে যদি আমরা মোটামুটি এর ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলি, তাহলে খারাপ দিক কয়েকটা নিয়ে আমরা কথা বলি। যেমন এইটাতে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মিসিং রয়েছে। সো অ্যারাউন্ড 25,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে অবশ্যই কিন্তু আমরা এখানে একটা ওয়াইড অ্যাঙ্গেল এক্সপেক্ট করি। তো স্যামসাংয়ের যে ফোনটার কথা বললাম M35, ওটাতেও কিন্তু আপনারা ওয়াইড অ্যাঙ্গেলের সাপোর্ট পাচ্ছেন, বাট এই ফোনটাতে কোনো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নাই। এবং তার সাথে এই ফোনের যে ডিসপ্লে রয়েছে এটাতে কিন্তু কোনো প্রোটেকশন এখানে আমরা সার্টিফিকেশন পাই নাই বা কোথাও কোনো জায়গায় পাই নাই, সেখানে একটু কমতি আমি বলবো। এবং তার সাথে বলবো যে ক্যামেরাটা অবশ্যই এই বাজেট রেঞ্জের মধ্যে আরেকটু বেটার করা দরকার ছিল। যতই গেমিং ফোকাসড ফোন হোক, 2024-এ এসে মোটামুটি সবাই ছবি তোলে বা অনেকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজেও ব্যবহার করে। সো সেক্ষেত্রে একটু ভালো ক্যামেরা সবাই এক্সপেক্ট করে, সেই জায়গা থেকে বাজেট অনুযায়ী আরেকটু বেটার দেওয়ার দরকার ছিল বলে আমি মনে করছি। এবং ফাইনালি ডিসপ্লেটার নিয়ে যেটা বললাম যে ডিসপ্লের কালার অ্যাকুরেসিটা আমার কাছে আরেকটু বেটার হলে বেটার হতো, এরকম মনে হয়েছে। সো আদারওয়াইজ আমার এটা নিয়ে আসলে তেমন কোনো কমপ্লেন নাই আর আমি বলবো। সো ওভারঅল এই হচ্ছে এর অবস্থা। সো সবশেষে এসে আমরা যদি এখন আমাদের মতামত দেই যে এই প্রাইসে এটা আসলে কেনা উচিত হবে কি না, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি একদমই একটা গেমার হয়ে থাকেন বা একদম জাস্ট পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন খুঁজে থাকেন, তাহলে আমি বলবো যে হ্যাঁ অবশ্যই এটা একটা বেটার ডিল। কারণ এই বাজেটের আশেপাশে মোটামুটি এরকম পারফরমেন্সের অন্য কোনো ফোন আপাতত তেমন একটা নাই বললেই চলে। সো সেই জায়গা থেকে এটাকে অবশ্যই রেকমেন্ড করা যায়। বাট আপনার যদি ক্যামেরা ফোকাসড হয়ে থাকে বা ইউজার এক্সপিরিয়েন্স বা হচ্ছে ডিসপ্লে ভালো ডিসপ্লে সহ লাগবে, সো এরকম ফোকাসড হয়ে থাকে, তাহলে আমি বলবো যে আপনার অন্য কোনো মডেলেও সুইচ হতে পারেন আপনি। স্যামসাংয়ের M35টাও কিন্তু বেস্ট একটা ডিল, সেখানে 6000 mAh ব্যাটারি, তার সাথে কিন্তু 120 হার্জের একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, তার সাথে ভালো ক্যামেরা সেট আপ রয়েছে। সো ওই টাইপের ফোনগুলো কিন্তু একটা ব্যালেন্স প্যাকেজ। তো আশা করি আপনারা ডিসিশন নিতে খুব একটা প্যারা হবে না যে আপনি কিসের জন্য নিচ্ছেন এবং এই ফোনটা আপনার নেওয়া উচিত হবে কিনা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, খোদা হাফেজ।